আহ, প্রথমে আমরা হচ্ছে রিটেনটা দিয়ে শুরু করি, তারপর আমরা এসপিএটাতে হচ্ছে আসবো। ওকে, আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে you are working at a labor room at 4 p.m. A multi-gravida patient comes to the labor ward with cervical dilatation 6 cm. After 4 hours, you found cervical dilatation is 8 cm. What is your next clinical parameters for assessing this patient? তাহলে আমাদের নেক্সট ক্লিনিক্যাল প্যারামিটার, এখানে আমাদের 2 মার্কস যেহেতু আছে, আমাদের একটু এলাবোরেটলি লিখতে হবে যদি আমাদের টাইম পাওয়া যায়। তাহলে ক্লিনিক্যাল প্যারামিটারটা আমরা 3টা ভাগে ভাগ করে ফেলবো: জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এবং পার ভ্যাজিনাল এক্সামিনেশন। এখন এই পেশেন্টটা হচ্ছে 4 ঘন্টায় মাত্র 2 সেন্টিমিটার ডাইলেটেশন হয়েছে, মাল্টি পেশেন্ট। তাহলে আমাদের মাথায় প্রথমেই আসবে কি, যেটা প্রলং লেবার হচ্ছে এবং অবস্ট্রাকশনের দিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে ক্লিনিক্যাল প্যারামিটার এই পয়েন্টগুলোকে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে আমরা জেনারেল এক্সামিনেশনে কি কি দেখবো: এক্সোশন আছে কিনা, ডিহাইড্রেশন আছে কিনা, এন্ড অ্যাসিডন ব্রেথ টু এক্সক্লুড অবস্ট্রাক্টেড লিভার। ঠিক আছে, এরপর আমার পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি কি দেখবো: আমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ফিটাল লাইভ প্রেজেন্টেশন পজিশন, অ্যাসেসমেন্ট অফ ফিটাল সাইজ, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম। এগুলো আমাদের সবসময়ের জন্যই কমন। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা মেমব্রেন রাপচার হয়ে গিয়েছে কিনা, লাইকার কমপ্লিটলি ড্রেন হয়ে গিয়েছে কিনা, সেটা আমাদের অ্যাসেস করতে হবে। আচ্ছা, এরপর আমাদের অবস্ট্রাকশন হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে ব্যান্ডেল স্ট্রিং প্রেজেন্ট কিনা, ইউট্রাইন কন্ট্রাকশন কিরকম, সেগুলো আমাদের অ্যাসেস করতে হবে। এবং পারভাজিনাল এক্সামিনেশনে অ্যাজ ইউজুয়াল আমরা যা যা পয়েন্ট দেখি: সার্ভাইকাল ডাইলেটেশন, ইনভেস্টমেন্ট স্টেশন, ফিটাল প্রেজেন্টেশন এন্ড পজিশন, স্ট্যাটাস অফ দ্য মেমব্রেন এন্ড এনি ক্যাপুট অর মোল্ডিং প্রেজেন্ট অর নট। এই পয়েন্টগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লিনিক্যাল প্যারামিটারের জন্য খেয়াল করব। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে হোয়াট ইজ ইউর নেক্সট ইমিডিয়েট স্টেপ অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আমরা সবসময় 2 ভাগে ভাগ করে লিখবো: জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট। তাহলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমার কি থাকবে: কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স থাকবে, প্রপার হাইড্রেশন আমাদের মেনটেন করতে হবে, ব্লাডার ইভাকুয়েশন করতে হবে এবং ফিটাল মনিটরিং করতে হবে। এই ক্ষেত্রে আমার স্পেসিফিক ম্যানেজমেন্ট কি? স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে আমরা করবো কি আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। এআরএম করলাম, এআরএম করে আমরা যদি দেখি লাইকার ক্লিয়ার, দেন অগমেন্টেশন উইথ অক্সিজেন। যদি লাইকার ইজ মেকোনিয়াম স্টেইন, দেন প্ল্যান ফর সিজারিয়ান সেকশন। আচ্ছা, what will you do if you find the evidence of molding and why? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যদি আমরা মোল্ডিং পাই, তাহলে আমাদের নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট হবে হচ্ছে সিজারিয়ান সেকশন। প্রেজেন্স অফ মোল্ডিং, ইট রিপ্রেজেন্টস দ্য ফিচার অফ অবস্ট্রাকশন উইথ ফিটাল ডিস্ট্রেস। তাই হচ্ছে আমাদের স্টেপ নো প্লেস অফ অগমেন্টেশন এন্ড এনি ডিলে। তাহলে আমাদের হচ্ছে যদি আমরা মোল্ডিং পাই, এরপর আমাদের স্টেপটা হবে সিজারিয়ান সেকশন। আচ্ছা, এরপর 2 নাম্বার হচ্ছে 29 years old lady underwent LUCS due to prolonged labor 2 days back. Now she has developed fever with temperature 100.2 degree Fahrenheit. On examination, you found her breasts are also tender and there is also uterine tenderness. Tahle, what is your most probable diagnosis? Most probable diagnosis is puerperal sepsis, most probably due to puerperal endometritis. মোস্ট কমন ডিফারেন্সিয়ালস কি কি? মোস্ট কমন ডিফারেন্সিয়ালস যেহেতু এখানে 2 মার্কস আছে, তাহলে আমাদের মোটামুটি 4টার মতো লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে আমাদের হবে, যেহেতু আমাদের এটা 2 দিন আগে হয়েছে থার্ড পিরিয়ডে, তাহলে আমাদের হচ্ছে ওন্ড ইনফেকশন, ম্যাস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, অ্যাটেলেক্টেসিস। এগুলো হচ্ছে আমাদের মোস্ট কমন ডিফারেন্সিয়ালে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টরস রিলেটেড টু দিস কেস। রিস্ক ফ্যাক্টর আমাদের কি কি হতে পারে? আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমাদের হতে পারে হচ্ছে রিপিটেড, যেহেতু এটা পেশেন্টটা প্রলং লেবার ছিল, আমরা তো অনেকগুলো রিস্ক ফ্যাক্টরই পড়েছি, কিন্তু যেহেতু প্রলং লেবার, তাহলে আমাদের প্রলং লেবারের সাথে রিলেটেড কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে এবং এরপর সিজারিয়ান সেকশন হয়েছে, সেটার সাথে রিলেটেড রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে সেগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। তাহলে কি কি আমরা পাচ্ছি: রিপিটেড পারভাজিনাল এক্সামিনেশন, প্রলং লেবার, প্রলং রাপচার অফ মেমব্রেন, ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন, ডিহাইড্রেশন এন্ড কিটোঅ্যাসিডোসিস ডিউরিং লেবার ট্রায়াল, প্রিটেন বিটস অফ প্লাসেন্টা আর মেমব্রেন। এই পয়েন্টগুলো আমাদের হতে পারে যে এটার সাথে হচ্ছে রিলেটেড। আরো অনেকগুলো কজ আছে, কিন্তু এগুলো হচ্ছে মোস্ট রিলেভেন্ট আমাদের যে সিনারিওটা দেওয়া সেটার সাথে। তাহলে আমরা সেভাবে করে লিখবো যে আমাদের মোস্ট রিলেভেন্ট ফ্যাক্টর কি কি হয়। আচ্ছা, এরপর 3 নাম্বারে যেটা, a 26 years old multiparous lady comes to the labor ward with cervical dilatation 8 centimeter. After some time, her membrane ruptures with sudden gush of water, and along with this, she delivers the baby with strong uterine contraction. But just after the delivery of the placenta, the patient collapses. On examination, uterus is contracted, pulse 120 beats per minute, BP 80 by 40 millimeter mercury, saturation 85%,
Patient is unconscious, not breathing, and crepitation in the chest. What is your clinical diagnosis? My clinical diagnosis is sudden postpartum collapse due to amniotic fluid embolism. ঠিক আছে, অনেকেই এটাতে যেটা করেছেন অনেকেই হচ্ছে আপনারা পালমোনারি এম্বোলিজম লিখেছেন। হ্যাঁ, পালমোনারি এম্বোলিজম তো অবশ্যই, কিন্তু পালমোনারি এম্বোলিজম তো অনেকগুলো কারণে অনেকগুলো জিনিস দিয়ে হতে পারে। এখন যেহেতু আমাদের সিনারিওটা এমন ভাবে দেওয়া যে সাডেন মেমব্রেন রাপচার হয়েছে, হওয়ার পর হচ্ছে স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশনের মাধ্যমে বেবি ডেলিভারি হয়েছে এবং তারপরেই আমাদের পেশেন্টটা কলাপস করছে, তাই যদি আমরা স্পেসিফিক্যালি লিখতে চাই তাহলে আমাদের জন্য ডায়াগনোসিসটা লেখা ভালো হবে যে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। What investigations you want to do to manage the patient? ইনভেস্টিগেশনের জন্য এই পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আমাদের কি কি লাগবে তাহলে? কমপ্লিট ব্লাড কাউন্ট, creatinine, electrolyte, coagulation profile, bleeding time, clotting time, performing time with iodine, D-dimer, arterial blood gas analysis, lung scan, আর হচ্ছে পালমোনারি অ্যানজিওগ্রাফি। এগুলো সবই হচ্ছে নতুন যা আছে সেগুলো। আচ্ছা, দু একজন যেটা করেছেন আপনারা, আমি এখানে লিখেছি যেরকম বিটিসিটি, পিটিআইএনআই, কিন্তু পরীক্ষার হলে এভাবে লেখা যাবে। পরীক্ষার হলে আপনাদেরকে ফুল ফর্মটা ইউজ করতে হবে, সেটাতে আপনার ব্লিডিং টাইম, ক্লটিং টাইম একটু কষ্ট করে লিখতে হবে। ঠিক আছে, আমরা যেটা বেশিরভাগই করি পরীক্ষার সময়, আরো বেশি যেহেতু তাড়াহুড়া থাকে, আমরা হচ্ছে সিবিসি, ইউরিনারি এভাবে করে লিখে ফেলি। এটা একটু আমরা এখন থেকে প্র্যাকটিস করবো, এটা অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করবো ফুল ফর্মটা লেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ হার। ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু তার সাডেন কলাপস হয়েছে, সাডেন কলাপসের পরে আপনাকে হচ্ছে অবশ্যই যেটা করতে হবে, সাডেন কলাপসের পর আপনার প্রথম কথাটাই হচ্ছে আপনাকে অ্যাক্টিভলি ম্যানেজ করতে হবে। এক নম্বরে আপনি অ্যাক্টিভলি ম্যানেজ করবেন এবং তারপর আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে রেজাল্ট দিয়ে করতে হবে। পেশেন্ট যেহেতু আমাদের এরকম একটা পেশেন্ট, সেই পেশেন্টটা অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট হবে হচ্ছে আইসিইউতে, সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকবে আপনার? রিসাসিটেশন, রিসাসিটেশনের মধ্যে আপনার হচ্ছে পয়েন্টগুলো কি কি? এবিসি অ্যাপ্রোচ, কার্ডিয়াক ম্যাসেজ, অক্সিজেন থেরাপি, আনফ্র্যাকশনেটেড হেপারিন, আইভি দিব হচ্ছে আমরা 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট বোলাস ডোজ এবং মরফিন দিব 15 মিলিগ্রাম আইভি বোলাস ডোজ। ঠিক আছে, এরপরে আমার রিসাসিটেশনের পর যেটা আইভি ফ্লুইড উইথ ডোপামিন অর অ্যাড্রেনালিন সাপোর্ট ইফ নিডেড, if tachycardia present then digitalis, therapeutic dose of low molecular weight heparin or হচ্ছে enoxaparin 1 milligram per kg subcutaneously twice daily. Heparin therapy দিব 5,000 international unit IV for 5 to 10 days and then shifted to subcutaneous dose. তারপর হচ্ছে হেপারিন লেভেলটা মেইনটেইন করব হচ্ছে বাই এপিটিটি এবং আলটিমেটলি হচ্ছে আমাদের রেফার করতে হবে টু আইসিইউ। এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর 4 নাম্বার প্রশ্ন আমাদের যেটা, সেটা হচ্ছে মিসেস এক্স comes to you at her 6th postnatal day. She is very upset as her baby is not getting adequate milk according to her. You examined her but you didn't find any obvious breast lesion. What may be the causes of inadequate milk production? আচ্ছা, inadequate milk production এর কজ গুলো আমাদের কি কি? এগুলো সব হচ্ছে তত্ত্বের পড়ালেখা। infrequent suckling, depression or anxiety state in puerperium, reluctance or apprehension of to nursing, ill development of nipple, painful breast lesion, endogenous suppression of prolactin, retained product of conception, exogenous inhibition of prolactin, by হচ্ছে ergot preparation, diuretics, pyridoxine, etc. Previous breast surgery, insulin resistance, high androgen level, এগুলা। এখন এখানে আমি সবগুলো পয়েন্টই দিয়েছি, আপনাদের হচ্ছে মার্কস এর উপর ডিপেন্ড করে। যেখানে যেমন এখানে 1.5 মার্কস আছে, আপনাদের মার্কস এবং টাইমের উপর ডিপেন্ড করে আপনারা 4-5টা পয়েন্ট লিখলেও চলবে। যদি টাইম পান সব পয়েন্ট লিখে দিতে পারেন, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, 2, how will you treat her? To maintain effective lactation, the following protocols are helpful. Antenatally কি থাকবে? Counseling of the mother about the benefit of nursing the mother with breastfeeding, diagnosis and treatment of any breast abnormality like cracked nipple, retracted nipple, etc. আর হচ্ছে puerperium-এ encourage adequate fluid intake, regular breastfeeding of the baby and also on demand, treatment of painful breast lesion, drugs এর মধ্যে থাকবে metoclopramide, intranasal oxytocin, sulfate, etc. আমরা হচ্ছে 1 মার্কস থাকুক বা যত কম মার্কস থাকুক না কেন, আমরা এগুলো হচ্ছে একটু অ্যান্টিনাটাল পোস্টনাটাল এভাবে ভাগ করে লেখার চেষ্টা করব, তাহলে মার্কস গুলো বেটার ক্যারি হবে। আচ্ছা, if you find features of acute mastitis, how will you manage it? আচ্ছা, যেহেতু আমাদেরকে বলেই দিয়েছে যে আমরা acute mastitis এর ফিচার এক্সামিনেশনে পেয়েছি, তাহলে আমাদের এক্সামিনেশনের আর ব্যাপার নেই। এখানে যেহেতু ইনভেস্টিগেশনেরও তেমন একটা রোল নেই, আমরা ডিরেক্ট হচ্ছে ম্যানেজমেন্টটা স্টার্ট করব। তাহলে acute mastitis এর ম্যানেজমেন্ট আমাদের কি? ব্রেস্ট সাপোর্ট,
plenty of oral fluid, breastfeeding with good attachment and positioning. Nursing is initiated with unaffected site to establish laid down. Infected site is emptied manually with each feed. Antibiotic দিব হচ্ছে dicloxacillin 500 milligrams 6 hourly for 10 to 4 days. If analgesic needed, then it is ibuprofen. আচ্ছা, এরপর হচ্ছে 5 নাম্বার। A patient comes to you with labor pain and cervical dilatation is 6 centimeter. How will you manage her? From the scenario, the patient is in first stage of labor. তাহলে আমাদের how will you manage? First stage of management এর আমাদের প্রিন্সিপাল কি আছে? Non interference with watchful expectancy of normal delivery, careful monitoring of the mother, fetus and progress of the labor. আচ্ছা, ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্টের মধ্যে জেনারেল ম্যানেজমেন্টে আমাদের কি কি পয়েন্ট থাকবে? যেহেতু আমাদের এটা অনেক বড় একটা কোশ্চেন, তো আমরা শুধু পয়েন্টগুলো টাচ করার অ্যাটলিস্ট চেষ্টা করব। যদি এরপরে টাইম থাকে তাহলে আমরা ইলাবোরেট করবো, কিন্তু পয়েন্টগুলো টাচ করবো। তাহলে কি জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমার থাকবে অ্যান্টিসেপটিক ড্রেসিং, encouragement, emotional support and assurance, constant supervision, bowel and bladder care. Patient is encouraged to evacuate the bowel and bladder. Diet হচ্ছে liquid diet is advised. Relief of pain, epidural anesthesia may be used. আচ্ছা, assessment of progress of the labor by partograph, fetal monitoring by continuous electronic fetal monitoring, আর strict vigilance about the maternal condition. এগুলো হচ্ছে আমাদের জেনারেল এক্সামিনেশনের মধ্যে আসবে। এখন হচ্ছে আমাদের পারভাজিনাল এক্সামিনেশন। পারভাজিনাল এক্সামিনেশন আমরা কখন কখন করব? আমরা করব হচ্ছে 4 hours apart or if membrane rupture, তাহলে হচ্ছে সেই সময়ই আমরা করব to exclude cord prolapse or any other হচ্ছে to assess the progress of the labor. এটা আচ্ছা, তারপর হচ্ছে মেনশন দ্য বিশপ স্কোরিং ক্রাইটেরিয়া এন্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বিশপ স্কোরিং ক্রাইটেরিয়ার বক্সটা আমি আর দিই নাই, কারণ এটা হচ্ছে একদম দত্তত বক্স দেওয়াই আছে, একদম একই জিনিস। তো এটা ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন। ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে আপনার পয়েন্টগুলোও লিখতে হবে এবং স্কোরিংটাও লিখতে হবে, ঠিক আছে? এবং হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। এই বিশপ স্কোরিং দিয়ে আমরা কি করি? সার্ভাইকাল কন্ডিশন অ্যাসেস করি প্রোগ্রেস অফ দ্য লিভার, to determine which method is best for induction for a specific candidate. এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর 3 নাম্বার কোশ্চেন, আফটার 3 hours she delivers a healthy baby, what advice you want to give her during discharge? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ডিসচার্জের ক্ষেত্রে আমাকে ফর দ্য মাদার এন্ড ফর দ্য বেবি আলাদা আলাদা করে লিখে দিতে হবে। মাদারের ক্ষেত্রে পোস্টনাটাল ভিজিট আমরা কবে কবে চাচ্ছি সেটা বলবো। অ্যাডিকুয়েট বেড রেস্ট, অ্যাভয়েডেন্স অফ হেভি ওয়ার্ক আপ টু, সরি এটা ভুল লিখছি, এটা হচ্ছে আপ টু হবে, up to 6 weeks, proper iron, vitamin and calcium supplementation, avoidance of coitus for 6 weeks, contraception এর জন্য lactating mother হলে progesterone only pill for 6 months, then OCP, non lactating mother হচ্ছে any contraception of choice, সেটা হচ্ছে আমরা ইউজ করতে বলবো। আচ্ছা, postpartum exercise করবে for 3 months for the baby, exclusive breastfeeding from 6 month, weaning start করবে from 7th month এবং হচ্ছে immunization start করতে হবে as early as possible। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডভাইস। আচ্ছা, এসকিউতে কারোর কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে বা কোনো কিছু জানতে চাচ্ছেন? এসকিউ নিয়ে যদি কারোর কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এসবিএ তে চলে যাই। একটা আবার প্রশ্ন যেটা ছিল, the rate of involution of uterus in 24 hours is 1.25 সেন্টিমিটার করে। প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1.25 সেন্টিমিটার। এটা হচ্ছে আমি আপনাদেরকে পেজ নাম্বার বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে দত্ততে, দত্ত পেজ 140। দত্তের পেজ 140 তে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ ইনভলিউশনের একটা প্যারা আছে। সেই প্যারাতে আপনারা দেখতে পাবেন যে সেখানে হচ্ছে দেওয়াই আছে যে স্টেডি ডিক্রিজ করে হচ্ছে 1.25 সেন্টিমিটার করে ইন 24 আওয়ার্স। আচ্ছা, তারপর 2 নাম্বার হচ্ছে মিল্ক সিক্রেশন অ্যাকচুয়ালি স্টার্টস কবে থেকে? মিল্ক সিক্রেশন অ্যাকচুয়ালি স্টার্টস অন 3rd to 4th পোস্টপার্টাম ডে। এটা হচ্ছে আপনারা পেজ 143, নর্মাল পিউবেরিয়ামের পেজ 143 তে ল্যাক্টোজেনেসিসের প্যারাটা আছে, সেখানে দেখবেন একদম বোল্ড করে ব্লু কালারে দেওয়া আছে। মিল্ক সিক্রেশন অ্যাকচুয়ালি স্টার্টস ফ্রম 3rd to 4th postpartum day. Which one is the single most important galactopoietic hormone? আচ্ছা, এটা হচ্ছে প্রোল্যাকটিন, এটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোপয়েটিক হরমোন। এটাও পেজ 143 তে গ্যালাক্টোপোয়েসিসের যে প্যারাটা সেখানে আছে ফার্স্ট লাইন।
In first postnatal day, the patient complains about spasmodic pain in the lower abdomen, which is the most probable diagnosis. আচ্ছা, this is হচ্ছে most probable diagnosis is after pain. After painটা আপনারা পড়ে নেবেন, পেজ 145 এ আছে ম্যানেজমেন্ট অফ এলিমেন্ট, যেখানে পেজ 145 প্রথম প্যারাটাই হচ্ছে আফটার পেন। আচ্ছা, আর্লি কর্ড ক্ল্যাম্পিং ইজ ডান ইন। আচ্ছা, আর্লি কর্ড ক্ল্যাম্পিং, যদিও আমরা এই সবগুলো পয়েন্টই হচ্ছে পড়ে থাকি যে বেবি এই সব প্রত্যেকটা কেসে হচ্ছে আর্লি কর্ড ক্ল্যাম্প করতে হবে, কিন্তু নর্মাল লেবারে যে চ্যাপ্টার 13-তে পেজ 143, পেজ 143 তে দেখবেন, একটু খুঁজলেই পাবেন যে আর্লি কর্ড ক্ল্যাম্পিং শুড বি ডান। তিনটা কেস এখানে বলা আছে, আর ইজ ইনকম্প্যাটিবিলিটি, বেবিজ বর্ন অ্যাসফিক্সিয়েটেড এন্ড দ্য ওয়ান অফ আ ডায়াবেটিক মাদার। এই তিন ক্ষেত্রে আমরা আর্লি কর্ড ক্ল্যাম্প করবো, এটা হচ্ছে তত্ত্বে দেওয়া। A primary gravida patient comes to the labor ward at her 39 weeks of gestation with 6 centimeter cervical dilatation. After 2 hours, her membrane ruptures and liquor is clear. What is your next step? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যেহেতু মেমব্রেন রাপচার হয়েছে, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে অ্যাসেস ইমিডিয়েটলি। তাহলে এটা আমাদের দিতে হবে যে ইমিডিয়েটলি আমরা অ্যাসেস করব। 7 নাম্বার, পেথেরিন শুড নট বি গিভেন ইফ দ্য ডেলিভারি ইজ অ্যান্টিসিপেটেড উইদিন, এটা হচ্ছে 2 আওয়ার্স, এটা হচ্ছে 2 আওয়ার্স এর মধ্যে যদি আমরা অ্যাসেস করি তাহলে এটা আমরা পেথেরিন দিব না। এটা আছে হচ্ছে পেজ 128, পেজ 128 এ আছে যে পেথেরিন শুড নট বি গিভেন ইফ ডেলিভারি ইজ অ্যান্টিসিপেটেড উইদিন 2 আওয়ার্স। 8 নাম্বার, on third postoperative day, the most common cause of breast rise of temperature is breast engorgement. আচ্ছা, চ্যাপ্টার পয়েন্ট কোশ্চেন 9 যেটা, সেটা হচ্ছে ডিউরিং ক্ল্যাম্পিং of the cord, the near one of the two clamps is placed between, এটা হচ্ছে 6 to 10 সেন্টিমিটার। এটা হচ্ছে থার্ড স্টেজ অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য লেবার যেখানে আছে। আচ্ছা, পেজ 131 এ হচ্ছে এই লাইনটা দেওয়া আছে। আচ্ছা, তারপর 10 নাম্বার হচ্ছে পার্মানেন্ট কন্ট্রাইন্ডিকেশনস অফ ব্রেস্ট ফিডিং। এটা হচ্ছে যদিও আপনাদের নর্মাল অ্যাবনর্মাল লেবারের চ্যাপ্টারে নাই, কিন্তু যেহেতু এটার সাথে রিলেটেড তাই এই কোশ্চেনটা এখানে আসছে। এটা হচ্ছে আপনাদের নিউবর্ন যে চ্যাপ্টারটা আছে, নিউবর্নের চ্যাপ্টার 31, যে নিউনেটোলজি প্রথম যে চ্যাপ্টার 31 এ 425 পেজে একটা বক্স আছে, কন্ট্রাইন্ডিকেশনস অফ ব্রেস্ট ফিডিং। এই বক্সটা একটু পড়ে ফেলবেন যে পার্মানেন্ট কন্ট্রাইন্ডিকেশনস কি কি এবং টেম্পোরারি কন্ট্রাইন্ডিকেশনস কি কি। এটার মধ্যে হচ্ছে পিউবেরাল সাইকোসিস, যেটা এটা হচ্ছে একটা পার্মানেন্ট কন্ট্রাইন্ডিকেশন অফ ব্রেস্ট ফিডিং, আর বাকি যে পয়েন্টগুলো আছে সবগুলোই হচ্ছে টেম্পোরারি কন্ট্রাইন্ডিকেশন। এই হচ্ছে আজকের কোশ্চেনের সলভ। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন নিয়ে কনফিউশন বা কোনো কিছু অ্যান্সার জানা বা কোনো কিছু মিস হয়েছে সেটা ডিসকাস করতে চাচ্ছেন? দিদি, হার্পিস সিমপ্লেক্স হলে কি বাচ্চাকে ব্রেস্টফিড করানো যাবে? আপু, এগুলো হচ্ছে টেম্পোরারি কন্ট্রাইন্ডিকেশন, এগুলো সবই কন্ট্রাইন্ডিকেশন, কিন্তু হার্পিস সিমপ্লেক্স ভালো হয়ে গেলে তো ব্রেস্টফিড করানো যাবে। এই জন্য বক্সটা একটু পড়ে ফেলবেন। এই বক্সটা পড়লে মনে হবে যে টেম্পোরারি কন্ট্রাইন্ডিকেশন গুলো, এগুলো তো সবই, এইসবের ক্ষেত্রে বাচ্চাকে ব্রেস্টফিড করানো যায় না, কিন্তু বইয়ে যেভাবে দেওয়া আছে আমাদের তো সেভাবেই আসলে পড়তে হবে। এই জন্য এটা হচ্ছে 425 পেজে, বক্সটা একটু দেখে নেবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, আর কোনো কিছু যদি কনফিউশন না থাকে তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। জি ম্যাম, সম্ভবত কারো কিছু জানার নেই, আমরা ক্লাসটা ধন্যবাদ, তারা